ডিসেম্বর জানুয়ারিতে শীতটা বেশ প্রবলভাবেই গা চাড়া দিয়ে ওঠে। তার উপর সেটা যদি রাত এবং ভোর হয় তাহলে তো কথাই নেই। বাহির থেকে ভেতর পর্যন্ত না কাঁপিয়ে সে ছাড়ে না। কিন্তু বিভাসের না বেরিয়ে উপায় ছিল না। হাওড়া থেকে রাত 10টা 5-এর লোকালটা ধরে বিভাস চলেছে তার মামার বাড়িতে। মামা দাদু বেশ অনেকদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন। হঠাৎ করেই খবর এলো তার নাকি শ্বাস উঠেছে। মাকে এই সময় যেতে দেওয়াটা ঠিক হবে না ভেবেই বিভাস নিজেই বেরিয়ে পড়েছিল। এই শীতের সময় বিশেষ করে মফস্বলের ট্রেনগুলিতে যাত্রী খুব কমই থাকে। রাত 8টা বাজলেই সবাই ঘরের ভেতর ঢুকে বসে থাকে। তাই ট্রেনের ভেতর এখানে ওখানে একটা দুটো লোক ছাড়া বিশেষ কাউকে দেখা গেল না। মাঝে মাঝে বাইরে থেকে হাওয়ার ঝটকা এসে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগিয়ে দিয়ে যাচ্ছে। এদিকে চিন্তা ও অস্বস্তিতে বিভাসের শরীর যেন ফুটে ফুটে উঠছে। একমাত্র নাতি হিসেবে বিভাসকে ওর দাদু প্রচণ্ড রকম ভালোবাসতেন। বাসতেন বলা ভুল, বাসেন। তাই দাদুর শেষ সময়ে নাতির এই চিন্তা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু পুরুষ মানুষের কষ্ট সবসময় অপ্রকাশিত থেকে যায় পৃথিবীর সব কিছুর থেকে। প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নির পর রাত 11:30 নাগাদ বিভাস এসে পৌঁছল তার গন্তব্য স্টেশন কাটাজলাতে। কাটাজলা স্টেশনে ট্রেন থামতে ট্রেন থেকে নেমে পড়ল বিভাস। ঘুটঘুটে অন্ধকার স্টেশন, তার উপর শীতে কুয়াশা এসে যোগদান করেছে। চারিদিকে তাকিয়ে সে কোনো গাড়ি ঘোড়ার দেখা পেল না। ছোটবেলায় বিভাস যখন মামার বাড়িতে আসতো স্টেশনটা তখনও যেমন ছিল এখনও তেমনি রুক্ষ শুষ্ক রয়ে গেছে। কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। রাত তো অনেক হয়েছে, এখন কি করি? গাড়ি ঘোড়া কিছু একটা না পেলে মামার বাড়ি পৌঁছবো কি করে? পরিচিত দাদু কি অবস্থায় রয়েছে তাও তো জানি না। মনে মনে এইসব ভাবছিল বিভাস। হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল বিভাস। পরক্ষণেই চমক ভেঙে পেছন ফিরে দাঁড়ায় সে। পেছন ফিরে সে দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে আপাদ মস্তক চাদর মুড়ি দেওয়া একটি লোক। তার চোখ মুখ কিছুই দেখা যায় না। দেখে মনে হচ্ছে একটি চাদরের পোটলা। সেই পোটলার ভেতর থেকে একটি বয়স্ক গম্ভীর কণ্ঠে প্রশ্ন ভেসে এলো বিভাসের উদ্দেশ্যে। শেষ ট্রেনে এলেন বুঝি? কোথায় যাবেন এত রাতে? চটক ভেঙে বিভাস উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে আমি রতনপুর যাব, ওখানে আমার মামার বাড়িতে যাব। আসলে আমার দাদু খুব অসুস্থ, তাই বাধ্য হয়ে এত রাতে আমাকে আসতে হলো। বুঝলাম, কিন্তু এখন তো গাড়ি ঘোড়া কিছুই পাবেন না এখান থেকে। আপনি আপনি যাবেন কি করে এতটা পথ? সেটাই তো চিন্তার বিষয়, কি করি বলুন তো? রতনপুরে যাওয়ার একটি বিকল্প রাস্তা আমার জানা আছে। বেশি সময় লাগবে না, হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। আপনি যদি চান আমি আপনাকে নিয়ে যেতে পারি। বিভাসের মাথা সেই মুহূর্তে দাদুর জন্য চিন্তায় ভরে ছিল। তাই সে বেশি কিছু চিন্তা না করেই বলল, ও, আপনি চেনেন, পারবেন আমাকে নিয়ে যেতে? বিলক্ষণ পারবো। ঠিক আছে, তাহলে নিয়ে চলুন। বৃদ্ধের সাথে বিভাস হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ বৃদ্ধ বা বিভাস কেউ কোনো কথা বলল না। এক সময় বৃদ্ধই বলে উঠলেন, এই স্টেশনের নাম কাটাজলা কেন হয়েছে জানো? সঠিক জানি না, কিন্তু ছোটবেলায় দাদু বলতো এখানে নাকি খুব ডাকাতের উৎপাত ছিল বহু কাল আগে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ।
বহুকাল আগে এখানে এক দুর্ধর্ষ ডাকাত দলের আখড়া ছিল। তখন যাতায়াত ব্যবস্থার এত উন্নতি হয়নি। ওই যে পাশ দিয়ে নদী বয়ে গেছে দেখছো, ওই নদী ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। সন্ধ্যের পর এই পথে কেউ গেলেই ডাকাতের হাতে তাকে পড়তে হতো। ধন সম্পত্তি তো খোয়াতে হতোই, তার সাথে খোয়াতে হতো অতি মূল্যবান প্রাণটাও। ডাকাতদের হাতে থাকতো বিভিন্ন ধারালো অস্ত্র, তা দিয়ে ধর থেকে মাথা আলাদা করে দিত তারা। সাধারণ মানুষ সে সময় রীতিমতো ভয়ের তটস্থ হয়ে থাকতো এই ডাকাতদের জন্য। তারপর ধীরে ধীরে সময়ের পরিবর্তন হলো, আর ডাকাতরাও কোথাও হারিয়ে গেল, আর নদী পার্শ্ববর্তী বেলাভূমি আধুনিক রেল লাইন রূপে মানুষের যাতায়াতের মাধ্যম হয়ে উঠল। ডাকাতেরা সাধারণ মানুষের মাথা কেটে ফেলতো বলেই এই স্টেশনের নাম হয়ে যায় কাটাজলা। আজ সেই ডাকাত দল নেই ঠিকই, কিন্তু 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 কি? কিন্তু পূর্বের সেই ঘটনার জের আজও মিলিয়ে যায়নি। মানে? ডাকাতের হাতে অকালে প্রাণ হারানো সেই মাথা কাটা আত্মারা আজও মুক্তি পায়নি। অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই কাটা জলার আশেপাশে। আজও রাত নামলেই তাদের দেখা মেলে এই কাটা জলায়। এখনো এখানকার মাটি খুঁড়লে পাওয়া যাবে অসংখ্য মানুষের মাথার খুলি এবং দেহের কঙ্কাল। তাই রাতের বেলায় এই স্টেশনে খুব একটা কেউ আসে না। যতই হোক, প্রাণের ভয় তো সকলেরই আছে, তাই না? বৃদ্ধের কথাটা শুনে বিভাসের বেশ অবাক লাগলো। একটা প্রশ্ন তার মনের মধ্যে খচখচ করতে লাগলো। সে কিছু বলার আগেই বৃদ্ধ একটু হেসে বলে উঠল, কি ভাবছেন? এটাই ভাবছেন তো যে রাতে স্টেশনে কেউ আসে না? কিন্তু আমি এত রাতে তাহলে এখানে কি করছি, তাই তো? বিভাস এতক্ষণ উদাসভাবে হেঁটেই যাচ্ছিল। বৃদ্ধের এই কথায় তার চটক ভাঙল। এই বৃদ্ধ তার মনের কথা কি করে পড়ে ফেলতে পারলেন? কিন্তু আপনি কি করে? এই বলে সে পাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। যেখান থেকে সে আর ওই বৃদ্ধটা হাঁটা শুরু করেছিল, এতক্ষণে তাহলে সে একটুও এগোয়নি? তাহলে এতটা সময় ধরে যে সে হাঁটল? এইসব হাজারো প্রশ্ন বিভাসের মাথায় ঘুরতে লাগলো, কিন্তু তার একটির উত্তরও তার কাছে নেই। তার সেই হতভম্ব অবস্থাকে আরও কিছু পরিমাণ বাড়িয়ে দিয়ে পেছন দিক থেকে আবারও একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কি ভাবছেন বাবু? আমাকেই খুঁজছিলেন তো? বিভাসের বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভয়ে এই ঠান্ডাতেও তার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করেছে। ভয়ে ভয়ে বিভাস পিছন ঘুরে দাঁড়ালো। পিছন ঘুরে সে যা দেখল তা স্বপ্নেও কখনো কল্পনা করেনি সে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক মুন্ডহীন প্রেতাত্মা। হাতে ধরা রয়েছে একটি মাথা। তার ঠিক পেছনেই মাটি থেকে উঠে আসছে অসংখ্য কঙ্কাল ও মুন্ডহীন প্রেতের দল। সেই অতৃপ্ত প্রেতের দল সবাই মিলে চারিদিক থেকে ঘিরে ধরেছে বিভাসকে। ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসির শব্দে ভরে উঠেছে চারপাশ। বিভাস ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল, কারা তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে! বিভাসের কোনো কথাই সেই সব অশরীরীর কানে পৌঁছল না। সামনের দিকে হাত বাড়িয়ে তারা এগিয়ে আসছে বিভাসের দিকে। বিভাস ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পালানোর কোনো পথ নেই। কিছু একটা হোঁচট লেগে সে পড়ে গেল। মুন্ডহীন আত্মারা আরো সামনে এগিয়ে এসেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মুন্ডহীন প্রেত এক হ্যাচকা টানে
বিভাসের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। শেষ আর্তচিৎকারটুকুও করার সুযোগ পেল না বিভাস। পরদিন সকালে স্টেশন চত্বরে একটা মুন্ডহীন মৃতদেহকে ঘিরে জঞ্জাট সৃষ্টি হলো। এই ঘটনা কাটাজলার আতঙ্ককে আবারও জীবন্ত আখ্যা দিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।